আসসালামু আলাইকুম। জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর একটি গুরুত্বপূর্ণ টপিক আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও রাষ্ট্রনীতির উপরে আমরা গত ক্লাসে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে সেগুলো পড়ছি। আজকে আমরা তার পরবর্তী থেকে পড়া স্টার্ট করব। তো আমরা পড়া শুরু করি। প্রথম যে কোশ্চেনটি আছে, বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয়? 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়। এবং আমরা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু দেখে নেই। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় 3 মার্চ এবং বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় 22 এপ্রিল। আর 29 জুলাই বিশ্ব বাঘ দিবস পালিত হয়। ধরিত্রী দিবসটা একটু ভালো করে মনে রাখতে হবে, এটা থেকে প্রায় কোশ্চেন আসে যে 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। IUCN এর সদর দপ্তর কোথায়? গ্ল্যান্ড। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার হলো একটি জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা। তাহলে IUCN মূলত কোন ধরনের সংস্থা? এটি একটি জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা। এটি 5 এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে অবস্থিত। সর্বশেষ কপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি বাকু, আজারবাইজান। এর পরবর্তী যেটা আছে একটু দেখে নেবেন, যেহেতু মানে সাম্প্রতিক যে ইস্যুগুলো থাকে কপ থেকে প্রায় কোশ্চেন আসে। আপনি যে সনে পরীক্ষা দিবেন ওই পার্শ্ববর্তী সনে যে কপটা অনুষ্ঠিত হয়েছে তার প্রতিপাদ্য কী ছিল, কতগুলো দেশ এটাতে অংশগ্রহণ করে, ওই কপের স্লোগান কী ছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এই ধরনের টপিকগুলো একটু জেনে নেবেন। পরিবেশ বিষয়ক নিচের কোন সংস্থাটি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিল? IPCC। এনভায়রনমেন্টাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, মানবসৃষ্ট কারণে পরিবেশের যে প্যানেল, ক্ষতিকর যে প্রভাব চিহ্নিতকরণ এবং এই থেকে পরিবেশকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপের ভিত্তিতে সূচনা করা হয়েছিল এবং স্বীকৃতি স্বরূপ 2007 সালে এটি শান্তিতে নোবেল পুরস্কার পায়। তাহলে IPCC কোন কারণে নোবেল পুরস্কার পায়? শান্তিতে নোবেল পুরস্কার পায়। এটি মূলত কী নিয়ে কাজ করে? এটি মানবসৃষ্ট কারণে পরিবেশের উপরে যে ক্ষতিকর প্রভাবগুলো পড়ে সেগুলো চিহ্নিত করা এবং সেগুলো থেকে পরিবেশকে রক্ষার কাজ করে এই IPCC। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নেয়? 3 নম্বর পর্যন্ত সবগুলোই গ্রিনহাউস গ্যাস, শুধুমাত্র নাইট্রোজেন নয়। গ্রিনহাউস গ্যাসগুলো কী কী আছে? সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা অনেক বেশি উৎপাদন হয়। এরপরে মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো সবগুলোই হচ্ছে গ্রিনহাউস গ্যাস। IPCC এর যাত্রা শুরু করে 1988 সালে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP এবং আবহাওয়া বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে 1988 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ বা IPCC এটি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা। তাহলে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? IPCC। IPCC এর প্রধান কার্যালয় ফাওয়ের সদর দপ্তর রোড, ইতালিতে অবস্থিত। ফাও মূলত IPCC এবং এর কার্যকলাপ সমন্বয় করে থাকে। IPCC খাদ্য ও কৃষি সংস্থা তৈরি করে। এটি মূলত 3টি নীতির ওপর কাজ করে: আন্তর্জাতিক মান স্থাপন, তথ্য সরবরাহ, IPCC এবং অন্যান্য সহায়ক উদ্ভিদ স্বাস্থ্য বাস্তবায়নের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে IPCC কয়টি নীতি বাস্তবায়ন করে? এটি 3টি নীতি বাস্তবায়ন করে। এটি কোন ধরনের সংস্থা? এটি একটি পরিবেশবাদী সংস্থা, যেটি হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা এবং এটি সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা পরিবেশ বিষয়ক। IPCC ও অন্যান্য সহায়ক উদ্ভিদ স্বাস্থ্য বাস্তবায়নের জন্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রচেষ্টা এবং অবদানের স্বীকৃতি স্বরূপ 2007 সালে IPCC এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও পরিবেশ কর্মী আল গোরও যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায়। তাহলে এই যে IPCC নোবেল পুরস্কার পাওয়ার কারণ কী ছিল? জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রচেষ্টা স্বরূপ এই পুরস্কারটি পায়। কিসে পায়? শান্তিতে। এটি একক না যৌথভাবে পায় IPCC এর সাথে। একই সাথে আর কে পুরস্কার পায়? মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং পরিবেশ কর্মী আল গোর।
পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হচ্ছে চীন, কিন্তু সবচেয়ে কার্বন নির্গমনকারী দেশ কোনটি? আগের ক্লাসে পড়ছি, মনে আছে কিনা একটু দেখেন তো, যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। কোন সম্মেলনে সবুজ জলবায়ু তহবিল বা গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করার অঙ্গীকার করা হয়? COP 15 সম্মেলনে, যেটি ডেনমার্কের কোপেনহেগে অনুষ্ঠিত হয়েছিল 2009 সালে। 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনে 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের তুলনায় বায়ু দূষণ বেশি হয়। মন্ট্রিয়াল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? মন্ট্রিয়াল প্রোটোকল 1987 সালে স্বাক্ষরিত হয়। এটি মূলত ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং এটি কার্যকর হয় 1 জানুয়ারি 1889 সাল থেকে, অর্থাৎ হচ্ছে 2 বছর পরের থেকে মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষর হওয়ার 2 বছর পরে থেকে কার্যকর হয়। গ্রিনপিস এর সদর দপ্তর আমস্টারডামে, যেটি একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা এবং নেদারল্যান্ডস ভিত্তিক একটি সংস্থা। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে? 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। পৃথিবীর প্রথম পরিবেশ সংক্রান্ত আইন গৃহীত হয় কত সালে? 1995 সালে। জাতিসংঘ পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রিও ডি জেনেরিওতে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ বা UNFCCC গৃহীত হয় 1992 সালে। এটি মূলত একটি আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক কনভেনশন। 1992 সালের রিও ডি জেনেরিওতে ধরিত্রী সম্মেলনে এই চুক্তিটি গৃহীত হয়। বাংলাদেশ 29 জুন 1992 সালে UNFCCC স্বাক্ষর করে। জাতিসংঘের ওজোন স্তর সুরক্ষা বিষয়ক যে কনভেনশন, সেটি কোনটি? ভিয়েনা কনভেনশন। আমরা এটি একটু বিস্তারিত পড়ে ফেলি, কারণ এই ভিয়েনা কনভেনশন কিংবা হচ্ছে কার্টাগোনা প্রোটোকল, রামসার কনভেনশন, এগুলো একটু দরকার, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক এক করে এই তথ্যগুলো একটু জেনে নেই। জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক যে কনভেনশন হয়, সেটিই ভিয়েনা কনভেনশন। এখন ভিয়েনা কনভেনশন সম্পর্কে আমাদের যেটা মেইন জিনিস, যে এটি কেন হয় বা এই ভিয়েনা কনভেনশনের মূল কাজ কী ছিল? এটা মূলত ওজোন স্তরের সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক কনভেনশন ছিল। এর পুরো নাম ছিল ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার এবং এটি গৃহীত হয় 22 মার্চ 1985 সালে, কার্যকর হয় 22 সেপ্টেম্বর 1988 সালে। এখন দেখি কার্টাগোনা প্রোটোকল কি। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জীব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি, কার্টাগোনা প্রোটোকল। তাহলে এই কার্টাগোনা প্রোটোকলের কাজ কি? এটা হচ্ছে জীব নিরাপত্তা বিষয়ক চুক্তি। আর ভিয়েনা কনভেনশন বললাম ওজোন স্তরের সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক চুক্তি। এই কার্টাগোনা প্রোটোকলটি 1999 সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার কার্টাগোনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়া চূড়ান্ত হয় 2000 সালের 24 থেকে 29 জানুয়ারি এবং স্বাক্ষরিত হয় 29 জানুয়ারি। রামসার কনভেনশন, এটি হলো বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। এখান থেকে দেখেন কার্টাগোনা এবং রামসারের মধ্যে পার্থক্য কী। কার্টাগোনা হচ্ছে শুধুমাত্র জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি, কিন্তু রামসার হচ্ছে পরিবেশ রক্ষার একটি সম্মিলিত চুক্তি। 1971 সালের ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশের কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে এই চুক্তি যুক্তরাষ্ট্রসহ মোট 171টি দেশ স্বাক্ষর করে। 1975 সালে 22 ডিসেম্বর এই চুক্তি কার্যকর হয়। বাসেল কনভেনশনটি হচ্ছে বিপজ্জনক বস্ত্র দেশের সীমানার বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি। 22 মার্চ 1989 সালে স্বাক্ষর করা হয় এবং প্রস্তাব করা হয়, আর 5 মে 2000 সালে এটি কার্যকর হয়। ফেব্রুয়ারি 2018 সালের তথ্য অনুযায়ী 185টি রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এই কনভেনশনটির পক্ষে স্বাক্ষর করে। তাহলে আমরা এখানে কয়টা দেখলাম? টোটাল ভিয়েনা কনভেনশন সহ 5টা সম্পর্কে জানলাম। ভিয়েনা কনভেনশন কোন ধরনের চুক্তি ছিল বা এটি কি আসলে? এটি হচ্ছে ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক কনভেনশন। কার্টাগোনা কনভেনশন কি? কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, আর রামসার কনভেনশন হচ্ছে বিশ্বব্যাপী জীবের পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস, আর বাসেল কনভেনশন হচ্ছে বর্জ্য নিয়ন্ত্রণ বিষয়ক একটি চুক্তি।
তাহলে এখান থেকে আমরা আবার একটু রিভিশন করে ফেলি, যত বেশি, যেহেতু এই ধরনের ইগুলো সরাসরি দিয়ে দেয় যে কোনটা কোন বিষয়ক, যত বেশি আমরা রিভিশন দেবো এটা তত বেশি মনে থাকবে। তাহলে ভিয়েনা কি? ভিয়েনা হচ্ছে ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক যে কনভেনশন। আর এই আর একটা ওজোন স্তর বিষয়ক যে প্রোটোকল ছিল সেটা হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। এরপরে দেখি কার্টাগোনা প্রোটোকল এবং রামসার কনভেনশন। রামসার হচ্ছে জীব পরিবেশ রক্ষার জন্য, আর কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জীব নিরাপত্তা দেওয়ার জন্য। পরিবেশ রক্ষার জন্য রামসার, আর যদি বলি শুধুমাত্র জীব নিরাপত্তার জন্য কোনটি, সেটি হচ্ছে কার্টাগোনা। আর বাসেল হচ্ছে বর্জ্য নিরাপত্তার জন্য। আন্তর্জাতিক নদী আইন প্রণীত হয় কত সালে? 1997 সালে। কোন সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়? COP21-এ। কার্টাগোনা প্রোটোকল স্বাক্ষরিত হয় কোথায় স্বাক্ষরিত হয়? এটি মন্ট্রিলে স্বাক্ষরিত হয়। কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ হচ্ছে কার্টাগোনা প্রোটোকল অফ বায়োসেফটি অন টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এটি জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশন। এর উদ্দেশ্য হচ্ছে জৈব জ্বালানি সংরক্ষণ করা। আবার আমরা দেখি যে কার্টাগোনা প্রোটোকলের উদ্দেশ্য কি। আমরা কিন্তু আগে শুধুমাত্র এর কোন কারণে এই প্রোটোকলটি হয়েছিল সেটা পড়ছিলাম, যে জীব নিরাপত্তা বিষয়ক, কিন্তু এর মেইন উদ্দেশ্য কি? জৈব জ্বালানি সংরক্ষণ করা। কলম্বিয়ার কার্টাগোনা শহরে খসড়া অনুমোদন হয় এবং এটি প্রথম স্বাক্ষরিত হয় 29 জানুয়ারি 2000 সালে এবং কার্যকর হয় 11 সেপ্টেম্বর 2003 সালে। চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ ছিল 103টি এবং অনুমোদনকারী দেশ ছিল 173টি। বাংলাদেশ এই কার্টাগোনা প্রোটোকলে স্বাক্ষর করে 2000 সালে এবং অনুমোদন করে 2004 সালে। বাংলাদেশে কয়টি রামসার স্পট রয়েছে? 3টি। এই 3টি কী কী? এই 3টি হচ্ছে সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকিয়া হাওর। খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে কয়টি রামসার সাইট আছে? 3টি, টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন এবং হাকালুকি হাওর। আর সর্বশেষ যেটি রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটি হচ্ছে হাকালুকি হাওর। বিশ্বের প্রথম কোন দেশে পরিবেশবাদী রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়? নিউজিল্যান্ডে। যেটার নাম কি আমরা অনেকবার পড়ছি, একটু লিখে ফেলেন তো, যে নিউজিল্যান্ডের প্রথম আন্তর্জাতিক যে রাজনৈতিক দল ছিল সেটির নাম কি? আর এটার সদর দপ্তর কোথায়? এটা মূলত এটার মূল কাজ কি সেটি? 1982 সালে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমানা হবে ভিত্তিরেখা থেকে 350 নটিক্যাল মাইল পর্যন্ত এবং রাজনৈতিক সমুদ্র সীমানা হবে 12 নটিক্যাল মাইল, আর অর্থনৈতিক সমুদ্র সীমানা হবে 200 নটিক্যাল মাইল পর্যন্ত। নিচের কোনটি আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা WWF ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড ফর নেচার? এটি প্রাকৃতিক পরিবেশ বিষয়ক সংস্থা। এর পূর্ব নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ড এবং এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। বাংলাদেশের পরিবেশ আদালত আছে 3টি। এই 3টি হচ্ছে, বিস্তারিত লাগবে না। আচ্ছা, এই বিশেষায়িত আদালতে মূলত কী নিয়ে করা হয়? এর মূলত কাজ কি? পলিথিন, শিল্প দূষণ, মাটি কাটা, বালি ভরাট, শব্দ দূষণ তথা পরিবেশ সংক্রান্ত নানা অপরাধের বিচার করা হয় এই পরিবেশ বিষয়ক আদালতে। কোন পুরস্কারটি সবুজ নোবেল পুরস্কার হিসেবে খ্যাত? গোল্ডম্যান পুরস্কার। এখন আমরা একটু জানি যে গোল্ডম্যান পুরস্কারটা আসলে কি। গোল্ডম্যান পুরস্কারে প্রতি বছর বিশ্বের 6টি ভৌগোলিক অঞ্চলগুলির প্রত্যেকটিতে একজন করে তৃণমূল পরিবেশ কর্মীকে ভূষিত করা হয়। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন এই পুরস্কার দেয়, যার সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। এটিকে সবুজ নোবেলও বলা হয়। আর প্রথম এই পুরস্কারটা লাভ করে রবার্ট ব্রাউন, যিনি অস্ট্রেলিয়ার, এবং যারা পরবর্তীতে পায় তাদেরটা এখানে দেওয়া আছে। আমাদের এগুলো এখন দরকার নেই, শুধুমাত্র এইটুকুই জানলে হবে যে এই যে সবুজ নোবেল পুরস্কার হিসেবে পরিচিত কোনটি, এটি হচ্ছে গোল্ডম্যান পুরস্কার। আর এটা মূলত কোন কারণে এই পুরস্কারটা দেওয়া হয়? যে বিশ্বের যে 6টি ভৌগোলিক স্থান আছে প্রত্যেকটি তৃণমূল পর্যায়ের কর্মীগুলোকে এইটি দেওয়া হয়। সাইলেন্ট
কি একটি বই। সাইলেন্ট স্প্রিং মূলত একটি বই। এটি পরিবেশ রক্ষা বিষয়ক রচিত প্রথম প্রভাব বিস্তারকারী বই। বইটির রচয়িতা রেচল লুইস কার্সন। বইটি প্রকাশিত হওয়ার পর আমেরিকার ডিডিটি ও অন্যান্য কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ হয়। কার্সন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার কর্তৃক মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনারে ভূষিত হয়। এত কিছু দরকার নেই, শুধুমাত্র সাইলেন্ট স্প্রিংটা কি, এটা একটা বই এবং এই বইয়ের রচয়িতা রেচল লুইস কার্সন। আর এই বই প্রকাশের পরে ডিডিটি, এই যে কীটনাশক, এটি ব্যবহার নিষিদ্ধ হয়। এটুকু বললেই হবে। তিনটা জিনিস, যেটি একটি বই, লেখক রেচল লুইস কার্সার, আর এই বইয়ের কারণে, সাইলেন্ট স্প্রিংয়ের কারণে ডিডিটি নিষিদ্ধ হয় আমেরিকায়। কোনটি পারদ নিঃসরণ নিয়ন্ত্রিতকরণের উদ্দেশ্যে গৃহীত কনভেনশন? মিনিমাতা কনভেনশন। 1986 সালের চেরনোবিল দুর্ঘটনায় সমমাত্রায় পারমাণবিক দুর্ঘটনা কোথায় ঘটে? ফুকুশিমা দাইসি পারমাণবিক কেন্দ্রে। যুক্তরাষ্ট্র কবে প্যারিস চুক্তিতে পুনরায় যোগদান করে? ফেব্রুয়ারি 2021। 2023 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি? সবাই মিলে করেপন, বন্ধ হবে প্লাস্টিক দূষণ। এটা সম্ভবত 23-এর যে সময়ে সমসাময়িক কোনো একটা পরীক্ষার কোশ্চেন ছিল, যার কারণে এটা আসলে আন্তর্জাতিকে অনেক বেশি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে দেয়, ওই কোনো একটা টপিক ভিত্তিক ওই সময় চলমান যা কিছু থাকে সেই সময়ে আসে। এই জন্য আন্তর্জাতিকে কোনো টপিক যখন পড়বেন, একটু ওই সময়ে চলমান ঘটনাগুলো জেনে নেবেন। ইউএনএফসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা বন, জার্মানিতে। আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে পালিত হয়? 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর ওজোন স্তর দিবস পালিত হয়। ইউএনসিএন কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে প্রতিষ্ঠিত হয়। কোন দুইটি সংস্থার মিলিত উদ্যোগে আইপিসিসি প্রতিষ্ঠিত হয়? ইউএনইপি এবং ডাব্লিউএমও। আন্তর্জাতিক সমুদ্র আইন কত সালে কার্যকর হয়? 1994 সালে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP27 কোথায় অনুষ্ঠিত হয়? শারম আল শেখ, মিশরে। বাংলাদেশ পরিবেশ আপিল আদালত কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। এটি ঢাকায় অবস্থিত। তাছাড়া অন্য দুটি আদালতের, একটি ঢাকায় এবং অন্যটি চট্টগ্রামে অবস্থিত। আমরা একটু আগে দেখলাম যে বাংলাদেশের পরিবেশ বিষয়ক আদালত আছে 3টি। আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা নয় কোনটি? ICAO। এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা। জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? স্টকহোমে। জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক ভিয়েনা কনভেনশন কার্যকর হয় 1988 সালে। বাংলাদেশ কবে কার্টাগোনা প্রোটোকল অনুমোদন করে? 2004 সালে, তবে স্বাক্ষর করে কিন্তু 2000 সালে। সম্প্রতি কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদান করে? যুক্তরাষ্ট্র, 2021 সালে। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়? কানকুন সম্মেলনে, এবং এটি COP15 গঠিত হয়। বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 কোথায় হবে? সংযুক্ত আরব আমিরাতে। রামসার কনভেনশন কবে স্বাক্ষরিত হয়? 1971 সালে। এই যে রামসার কনভেনশনের এই সালটা মনে হয় আমাদের সবার খুব ভালোভাবে মনে থাকা দরকার, কারণ এই সালটা মনে থাকে, এই সালটা যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের সালের সঙ্গে মিল আছে, এই কারণে। তাহলে রামসার কনভেনশন কবে স্বাক্ষরিত হয়? 1971 সালে। এটি মূলত কোন ধরনের কনভেনশন ছিল? বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। বাংলাদেশে রামসার সাইট আছে 3টি এবং সর্বশেষ হচ্ছে হাকালুকি হাওর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডি-ডে কত তারিখকে বলা হয়? 6 জুন 1944 সাল। 44। মাদিনা সনদের ধারার সংখ্যা কয়টি? 47টি। ANZUS এর পূর্ণরূপ? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেট। AUZUS বলতে বোঝায় এই 3টা দেশের যে সিকিউরিটি টেরিটরিকে। এটি একটি সামরিক জোট যার লক্ষ্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? এটি সিওলে অবস্থিত।
এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরিয়ান নারীদের উপর নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ওই দুঃসহ স্মৃতিকে স্মরণ করে স্থাপন করা হয়েছে। এছাড়াও আরও দুইটা পিস আছে, একটা হচ্ছে পিস পার্ক যেটি জাপানের নাগাসাকিতে অবস্থিত এবং আরেকটা হিরোশিমাতে অবস্থিত, সেটি হচ্ছে পিস স্টারসু। আমাদের এতক্ষণ ধরে 50টা কোশ্চেন পড়া হলো। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আমাদের প্রথম যে কোশ্চেনটি আছে, ABM কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? যুক্তরাষ্ট্রের সোভিয়েত ইউনিয়ন। ওয়্যারলেস লাইন কোন দুইটি দেশের সীমারেখা? এশিয়া এবং অস্ট্রেলিয়া। এশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী সীমারেখা ওয়্যারলেস লাইন। নর্দার্ন লিমিট লাইন উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা এবং ব্লু লাইন লেবানন এবং ইসরায়েলের মধ্যবর্তী সীমারেখা। পার্প লাইন সিরিয়া এবং ইসরায়েলের মধ্যবর্তী সীমারেখা। 25 ডিগ্রি উত্তর অক্ষরেখা কোন দুইটি দেশকে বিভক্ত করেছে? মৌরিতানিয়া ও মালিকে। 25 ডিগ্রি উত্তর অক্ষরেখা কোন দুইটি দেশকে বিভক্ত করেছে? মৌরিতানিয়া এবং মালিকে। স্টার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে বিদ্যমান দুটি দেশ হচ্ছে চীন এবং ভিয়েতনাম। বাংলাদেশ এনটিপিতে চুক্তি স্বাক্ষর করে 1979 সালে। এটি মূলত পারমাণবিক অস্ত্রের প্রসার রোধে একটা চুক্তি, যেটি স্বাক্ষরিত হয় 1 জুলাই 1988 সালে। এই এনটিপি চুক্তি নিউ ইয়র্কে স্বাক্ষরিত হয়। বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে 31 আগস্ট 1979 সালে। কোনটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক খেতাব? মেডেল অফ অনার। লাইব্রেরি অফ কংগ্রেস কোথায় অবস্থিত? এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। বিখ্যাত হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটি প্রকাশিত হয় কোথা থেকে? নিউ ইয়র্ক থেকে। নিম্নের কোন ক্ষেত্রে অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? সঙ্গীতের জন্য। নাইসো কোন দেশের গোয়েন্দা সংস্থা? জাপানের জন্য। ভারতের কমান্ডো বাহিনীর নাম কি? ব্ল্যাক ক্যাট। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী প্রথম গঠিত হয় 1948 সালে। সল্ট 2 কোথায় স্বাক্ষরিত হয়? ভিয়েনায়। এই সল্ট 2টা কি? এটি মূলত অস্ট্রিয়ার ভিয়েনায় স্বাক্ষরিত হয় 1979 সালের 18 জুন। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আক্রমণাত্মক অস্ত্র নিরপেক্ষকারী ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে আরও কিছু সীমিতকরণের লক্ষ্যে এই সল্ট 2 গঠিত হয়। মূলত হচ্ছে সল্ট 2টা কি? যে পারমাণবিক অস্ত্র কমানোর জন্য যে পদক্ষেপটি স্বাক্ষরিত হয় সেটি। ট্রাফালগার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1905 সালে। 1905 সালে ট্রাফালগার যুদ্ধ সংঘটিত হয়। ওয়ার্স প্যাক্ট কয়টি দেশ নিয়ে গঠিত? 8টি দেশ নিয়ে গঠিত। গ্রিন স্কোয়ার কোথায় অবস্থিত? ত্রিপলি। লিবিয়ার রাজধানী ত্রিপলিতে গ্রিন স্কোয়ার অবস্থিত। আরব বিপ্লবের যাত্রা শুরু হয় এই গ্রিন স্কোয়ার থেকে। এই স্কোয়ারের বর্তমান নাম হচ্ছে শহীদ চত্বর। বাংলাদেশের কোথায় ওয়ার সেমিস্ট্রি রয়েছে? কুমিল্লাতে। আর বাংলাদেশের দুটি ওয়ার সেমিস্ট্রি রয়েছে, একটা কুমিল্লায় এবং অন্যটি চট্টগ্রামে অবস্থিত। আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদী কয়টি? 3টি। বাস্তববাদ, উদারতাবাদ এবং কাঠামোবাদ। অক্টোবর বিপ্লবের সাথে কার নাম জড়িত? লেনিনের। ডেটন চুক্তির মধ্যস্থতা করেন কে? বিল ক্লিন্টন। মার্কিন সৈন্যরা ইরাকের মুসলিম কয়েদিদের যে কারাগারে অমানবিক নির্যাতন করে তার নাম কি? আবু গারিব। রেড আর্মি কোন দেশের গেরিলা বাহিনীর নাম? এটি জাপানের গেরিলা সংগঠন। ব্ল্যাক ক্যাট ভারতের গেরিলা বাহিনী এবং KNU বা কারেন ন্যাশনাল ইউনিয়ন মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠন। বিশ্বব্যাংকের মতে বৈশ্বিক উষ্ণতায়নের জন্য ঝুঁকিপূর্ণ কয়টি? 5টি। এই 5টি হচ্ছে ঝড়, বন্যা, মরুকরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা। মাথাপিছু কার্বন নিঃসরণের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র এবং আরও যে দেশগুলো আছে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্র। গ্রিনহাউস শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সোভনেট আরহেনিয়াস। গ্রিনহাউস গ্যাসগুলোর ভিতরে আছে জলীয় বাষ্প বা H2O, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন সমূহ, হাইড্রোফ্লোরোকার্বন সমূহ বা HFC, আর ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে CFC।
আর হাইড্রোফ্লোরোকার্বন হচ্ছে দুইটা, একটা HFC এবং HCFCS। 2050 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে? 2.5। কিয়োটো প্রোটোকল প্রত্যাহারকারী একমাত্র দেশ কানাডা। যদিও যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে কিন্তু আবার কিন্তু পুনরায় যোগ দেয়। প্রথম ধরিত্রী সম্মেলন কতটি দেশ অংশগ্রহণ করে? 178টি দেশ অংশগ্রহণ করে এবং এটি অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরিওতে 1992 সালে। বায়ুমণ্ডলের গ্যাস স্থিতিশীল রাখা এবং এর উদ্দেশ্য ছিল, মোট অংশগ্রহণকারী দেশ ছিল 178টি। কার্টাগোনা প্রোটোকল কবে গৃহীত হয়? 29 জানুয়ারি 2000 সালে কার্টাগোনা প্রোটোকল গৃহীত হয়। এর মূল প্রতিপাদ্য ছিল জীব নিরাপত্তা প্রদান করা। কোন সম্মেলনে কিয়োটো সম্মেলনের অমীমাংসিত দুটি বিষয় আলোচিত হয়? আর্জেন্টিনা সম্মেলনে। কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরিত হয় কোন সম্মেলনে? কোপেনহেগেন সম্মেলনে। ইউএনইপি প্রতিষ্ঠা লাভ করে কোন সম্মেলনে? স্টকহোম সম্মেলনে ইউএনইপি প্রতিষ্ঠাতা লাভ করে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আচ্ছা, স্টকহোম সম্মেলনে 1972 সালের 5 থেকে 6 জুন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়। এটি 114টি দেশ অংশগ্রহণ করে। আর এই সম্মেলনেই ওই 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের প্রতিষ্ঠা গ্রহণ করা হয়। এই স্টকহোম সম্মেলনেই ইউএনইপি প্রতিষ্ঠা লাভ করে। 1972 সালে মানব পরিবেশের উপর সম্মিলিত জাতিপুঞ্জের সম্মেলন বা এর ফলস্বরূপ এই যে ইউএনইপি এর সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়া। আমি দুঃখিত, অনেকক্ষণ একটানা কথা বলার কারণে আমি মাঝে মধ্যে গতিটা হারিয়ে ফেলতেছি। এই কারণে হয়তোবা থেমে থেমে যাচ্ছি কিছু সময় দম নিতে যেয়ে। বিশ্ব বৈচিত্রিক দশকের সময়কাল নিচের কোনটি? 2011 থেকে 2020 সাল পর্যন্ত। বন দিবস কবে? 21 মার্চ। 22 ফেব্রুয়ারি পানি দিবস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। নিচের কোনটি পরিবেশ বিষয়ক সংগঠন? বাপা। বাপা হচ্ছে পরিবেশ বিষয়ক সংগঠন, একটি আইনজীবী সমিতি। ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে? 16 সেপ্টেম্বর। এটা আমরা কিন্তু আগেও দেখলাম এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ দিবস অলরেডি পড়ে আসছে, সেগুলো আবার আসছে। 29 জুলাই বাঘ দিবস, 16 সেপ্টেম্বর ওজোন স্তর সংরক্ষণ দিবস, 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস এবং 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস। ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবিতে অবস্থিত। ইউএনএফসিসি এর কার্যকর হয় কত সালে? 1994 সালে। এটি মূলত জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন। প্রথম কপ অন কোথায় অনুষ্ঠিত হয়? বার্লিনে। ওয়াটার এইড কোন দেশ ভিত্তিক সংস্থা? এটি ব্রিটেন ভিত্তিক সংস্থা। এটি সারা দেশে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে থাকে। তাহলে এখানে ওয়াটার এইড মূলত কোন দেশের একটি সংস্থা? ব্রিটেন ভিত্তিক সংস্থা। আইপিসিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1998 সালে। IUCN কোথায় প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটি? অ্যানুয়াল পাবলিকেশনস, ওয়ার্ল্ড ব্যাংক। আইপিসিসি কোন সালে নোবেল পুরস্কার লাভ করে? 2007 সালে। সবার জন্য টেকসই জ্বালানির দশক 2014 থেকে 24। শিল্পোন্নত উত্তরের দেশগুলোর সাথে অনুন্নত দক্ষিণের দেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষাকারী সংস্থা নিচের কোনটি? জার্মান অস। গ্রিনপিস একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা এবং বিশ্বের 55টি দেশে এর শাখা রয়েছে। নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক গ্রহে সব ধরনের জীববৈচিত্র্যের প্রতি পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা। তাহলে গ্রিনপিসের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্যের প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা। আর্থ অস ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক পরিবেশ দাতব্য সংস্থা। আর্থ অস ইনস্টিটিউট হচ্ছে একটি পরিবেশগত দাতব্য সংস্থা। এটি 1971 সালের বব সিট্রন এবং ক্লারেন্স
অস্ট্রোস ডেল দ্বারা এডুকেশনাল এক্সপেডিশন ইন্টারন্যাশনাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আর্থ ইনস্টিটিউট পিএইচডি সমর্থন করে। এখানে গবেষকরা আন্তর্জাতিকভাবে বার্ষিক 1,00,000 ঘন্টার বেশি গবেষণা পরিচালনা করে। আর্কটিক কাউন্সিল মূলত সুমেরু অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় এবং সেখানকার ভঙ্গুর বাস্তু সংস্থা সংরক্ষণের জন্য কাজ করে এটি। তাহলে আর্কটিক কাউন্সিল কি? আর্কটিক কাউন্সিল মূলত সুমেরু অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের অধিকার সংস্থা এবং সেখানকার ভঙ্গুর বাস্তু সংস্থান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। তাহলে আদিবাসীদের জন্য সংরক্ষণের জন্য যে পরিবেশবাদী সংস্থা আছে সেটার নাম কি? আর্কটিক কাউন্সিল। গ্রিনস একটি অলাভজনক বেসরকারি ও বাণিজ্য সংস্থা যা শিল্পোন্নত উত্তরের দেশগুলোর সাথে অনুন্নত দক্ষিণের দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এর প্রতিষ্ঠা করা হয় 1911 সালে। মূল উদ্দেশ্য বৈশ্বিক সমতা প্রতিষ্ঠা এবং জীবিকা সংরক্ষণ। গ্রিনপিস একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা। দেখেন গ্রিনপিস থেকে কিন্তু প্রায় সময় কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। এই গ্রিনপিস থেকে ঘুরায় ফিরায় অনেকগুলো কোশ্চেন আসছে, কিন্তু টপিক কিন্তু অল্প একটু। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে? 22শে মে। এখানে আবার আমরা একটু দিবসগুলো একটু পড়ে ফেলি। 22 এপ্রিল ধরিত্রী দিবস, 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 2রা মার্চ বিশ্ব জলাভূমি দিবস, 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, 22শে মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এবং সর্বলাস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট 16 সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশে প্রায় কতটি গাছ লাগিয়েছে? 1 কোটি। লাগবে না এটা এখন আর, কারণ ওই সময়ে হয়তোবা এটা সমসাময়িক ছিল। সমসাময়িক কিছু পরবর্তীতে আর আসে না। কোন কনভেনশনটি জলাশয় এবং জলাভূমি সংরক্ষণের লক্ষ্যে অনুষ্ঠিত? রামসার কনভেনশন। আমাদের দেখা যাচ্ছে যে আমরা 1 এবং 2 নম্বর ক্লাসে আমরা 4 পর্যন্ত অর্থাৎ 200টি কোশ্চেন সলভ করছি। আমাদের হাতে কিন্তু এখনও 222টি কোশ্চেন আছে। পরবর্তী ক্লাসে আমরা 201 থেকে পড়া শুরু করব। ধন্যবাদ সবাইকে ক্লাসগুলো দেখার জন্য, এবং আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন। ক্লাসগুলো দেখে উপকৃত হলে অবশ্যই সবার সাথে ক্লাসগুলো শেয়ার করবেন এবং মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।